মোমো টিউশন সেন্টারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এই ইউটিউব চ্যানেলে। আজকে বিষয় দর্শন। দর্শনের দ্বিতীয় অধ্যায়। আগের দিন প্রথম অধ্যায় শেষ করেছি, আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করব। এবং দ্বিতীয় অধ্যায়ের আজকের যে বিষয় সেটা হচ্ছে বচন। বচন সম্পর্কিত আজকে আলোচনাটা হচ্ছে। তো প্রথমেই যে বিষয়টা, যে বচন সম্পর্কে জানার আগে যুক্তি সম্পর্কে আগের দিন বলেছিলাম যে তর্ক বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কিন্তু হচ্ছে যুক্তি। এবং আমরা জানি যে এই যুক্তি গঠিত হয় আশ্চর্য বাক্য এবং সিদ্ধান্ত দিয়ে। এবং এই যে আশ্চর্য বাক্য এবং সিদ্ধান্ত, এগুলিকে যুক্তির অবয়ব বলা হয়। অর্থাৎ যুক্তির এই অবয়ব অর্থাৎ আশ্চর্য বাক্য এবং সিদ্ধান্ত, এগুলো কিন্তু মিলে একাধিক কি থাকে, বক্তব্য থাকে। এবং এই বক্তব্যগুলির প্রত্যেকটির নাম কিন্তু বচন, অর্থাৎ বচন হলো যুক্তির অঙ্গ। তো সাধারণভাবে ব্যাকরণসম্মত বাক্য যখন তর্কবিদ্যায় কি হয়, আলোচ্য বিষয় হয়, তখন সেটি হয়ে যায় বচন। আবার বলি, সাধারণভাবে ব্যাকরণসম্মত বাক্য যখন তর্কবিদ্যায় আলোচ্য বিষয় তখন সেটি বচন হয়ে যায়। তো তর্কবিদ্যায় বচন শব্দটির সমার্থক শব্দ যেমন তর্ক বাক্য ব্যবহার করা হয়ে থাকে, তর্ক বিজ্ঞানসম্মত বাক্য এগুলো ব্যবহার হয়ে থাকে। তো আজকে বাক্য এবং বচন এই বিষয়টা প্রথমে আলোচনা করি। তো আমরা যেটা বাংলার ক্ষেত্রে বাংলা ব্যাকরণে বাক্য সম্পর্কে আমরা জেনেছি এর আগে, এবং সেইটাই ফের আমরা অনুসরণ করছি আর একবার। তো প্রথমত এগুলো জানো তোমরা যে বাক্য হলো কতকগুলি শব্দের সমষ্টি যা ব্যাকরণসম্মত নিয়ম ঠিক মতো মেনে গঠিত হয় এবং একটি অর্থ প্রকাশ করে, তখন কিন্তু সেটাকে আমরা বাক্য বলি। তাহলে যেটা দাঁড়ালো যে বাক্য কতগুলি শব্দের সমষ্টি এবং ব্যাকরণসম্মত সে নিয়ম মানবে, মেনে গঠিত হবে এবং তার কোনো অর্থ প্রকাশ পাবে। এবার আমি যেমন যদি বলি যে স্বাধীনতা হলো সুষম খাদ্য। স্বাধীনতা হলো সুষম খাদ্য, বোর্ডের দিকে দেখো। এবার তোমরা লক্ষ্য করো, দেখো প্রথমে দেওয়া হয়েছে স্বাধীনতা হলো সুষম খাদ্য। এখানে বিশেষ করে যেগুলো দেখা যে এগুলো কয়েকটি শব্দ দিয়ে গঠিত হয়েছে এবং ব্যাকরণসম্মত এর বিন্যাস থাকলেও এর মধ্যে দেখো কোনো অর্থ বা মানে কিন্তু প্রকাশ পাচ্ছে না। স্বাধীনতা হলো সুষম খাদ্য, আমরা কোনো অর্থ বা মানে পাচ্ছি না এখান থেকে, অতএব এটি বাক্য নয়। পরেরটা দেখো, বাঘ হয় হিংস্র প্রাণী। তো এর মধ্যে দেখো বাঘ হয় হিংস্র প্রাণী, এটা বেশ কয়েকটি শব্দ দিয়ে গঠিত হয়েছে, ব্যাকরণসম্মত নিয়ম মেনেছে এবং এর আমি একটা নির্দিষ্ট মানে বা অর্থ পাচ্ছি। বাঘ হয় হিংস্র প্রাণী। বাঘ সাধারণত হিংস্র প্রাণীর হয় কারণ এরা অনেকটাই মানুষকে আক্রমণাত্মক হয়ে ওঠে, তো এই জন্য এদেরকে হিংস্র বলা হয়ে থাকে। তো এর মধ্যে আমরা একটা মানে খুঁজে পাচ্ছি, অতএব এটি বাক্য। তাহলে যেটা দেখা গেল, শব্দ এবং ব্যাকরণসম্মত নিয়ম মানলেই হবে না, সেখানে কিন্তু একটা অর্থ প্রকাশ পাবে, তখন সেটা বাক্য হবে। অর্থ যদি না হয় তাহলে কিন্তু সেটিকে বাক্য বলা যায় না। আবার বাক্যের দুটি অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। বিষয়টা দেখাচ্ছি। তো এবার দেখো, বাঘ হয় হিংস্র প্রাণী, তাহলে উদ্দেশ্য তাকে বলে যে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। এখানে বাঘ হয় হিংস্র প্রাণী, আমি বাঘকে উদ্দেশ্য করি কিছু বলছি যে বাঘ হয় হিংস্র প্রাণী, তাহলে এখানে উদ্দেশ্য কাকে বা করা হচ্ছে, বাঘকে, তাই বাঘটা হচ্ছে উদ্দেশ্য পদ, অর্থাৎ ইংরেজি থেকে এটাকে বলা হয় সাবজেক্ট। এবং হিংস্র প্রাণী মানে বাঘ, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সে হলো উদ্দেশ্য পদ, এবং এবং যাকে উদ্দেশ্য করে যা কিছু বলা হচ্ছে, উদ্দেশ্য পদকে নির্ভর করে যা কিছু বলা হয় সবটাই কিন্তু বিধেয় পদের মধ্যে পড়ে। এবং বিধেয় পদ সাধারণত শেষের দিকে থাকে, বাক্যের শেষের দিকে। তাহলে দেখো, বাঘকে উদ্দেশ্য করে বলছে বাঘ হয় হিংস্র প্রাণী, তাহলে এখানে হিংস্র প্রাণী হচ্ছে বিধেয় পদ। তাহলে এই বিধেয় পদকে ইংরেজিতে বলা হয় প্রেডিকেট, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এবার
বাক্য কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কোনো কোনো বাক্য প্রশ্নবোধক দিয়ে হয়, প্রশ্ন করা হয় যে বাক্যে। কোনো কোনো বাক্যে আদেশ সূচক হয়, যেমন যে বাক্যে কোনো কিছু আদেশ করা হয়। অনুরোধ সূচক হয়। কোনো বাক্য দ্বারা বিস্ময় সূচক হয়, যেমন দৃশ্যটি খুব সুন্দর, এরকম যখন বোঝায়। তারপরে কোনো বাক্য বর্ণনামূলক হয়। তো বিশেষ করে বচনের ক্ষেত্রে তো বর্ণনামূলক বাক্য বা ঘোষক বাক্য হিসেবে ধরা হয়। বচন সাধারণত বর্ণনামূলক বা ঘোষক বাক্য দিয়ে কিন্তু গঠিত হয়। প্রশ্নমূলক, আদেশসূচক, অনুরোধসূচক, বিস্ময়সূচক এগুলো দিয়ে কিন্তু বচন গঠিত হয় না। তো অন্যান্য বাক্যগুলোর ক্ষেত্রে বিশেষ করে বর্ণনামূলক বা ঘোষক বাক্য ছাড়া সত্য, মিথ্যা ইত্যাদি কিন্তু আরোপ করা যায় না। যেমন যদি বলি রীতা হয় ভালো মেয়ে, এটা একটি বচন হিসেবে গণ্য হতে পারে, কারণ এটি বর্ণনামূলক এবং বাক্যটি সত্য মিথ্যা হয়। কিন্তু যদি বলা হয় যে তুমি কি ক্রিকেট খেলো, প্রশ্ন করা হচ্ছে। আবার যদি বলা হয়, এটা প্রশ্ন এখানে মনে রাখতে হবে, আমি যেটা বললাম যে তুমি কি ক্রিকেট খেলো, এটা কিন্তু প্রশ্নসূচক বা প্রশ্নমূলক বাক্য। তারপরে বাহ খুব সুন্দর, এটা কিন্তু বিস্ময়সূচক। তো এই ধরনের বাক্যকে আমরা বচন বলতে পারি না, কেননা এই ধরনের বাক্যগুলির ক্ষেত্রে সত্য মিথ্যা কিন্তু আরোপ করা যায় না। তাহলে এটা মনে রাখতে হবে যে সত্য মিথ্যা আরোপ করা যায়, সেই সব বাক্য থেকে কিন্তু বচন তৈরি করা যায়। সেজন্য একমাত্র বর্ণনামূলক বা ঘোষক বাক্য থেকে কিন্তু বচন গঠিত হয়। এবার বচনের স্বরূপ সম্পর্কে জানব। তো সাধারণভাবে অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বচন বলা হয়। এর প্রশ্ন জাগতেই পারে যে অবধারণ কাকে বলে। অবধারণ হলো দুটি ধারণার মধ্যে মিল বা অমিলকে প্রত্যক্ষ করা। দুটি ধারণার মধ্যে মিল বা অমিলকে প্রত্যক্ষ করা। কিভাবে? ফুলটি লাল, এখানে ফুলের ধারণা এবং লাল রঙের ধারণার মধ্যে আমরা একটা মিল প্রত্যক্ষ করছি, ভাবি যে হ্যাঁ ফুলটি লাল। আবার যখন বলা হয় বৃত্ত বর্গক্ষেত্র নয়, বৃত্ত বর্গক্ষেত্র নয়, তখন কি হয়? বৃত্তের ধারণা এবং বর্গক্ষেত্রের ধারণার মধ্যে একটা অমিল প্রত্যক্ষ করছি। এই যে দুটো ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করছি, তা যতক্ষণ ভাবনা পর্যায়ে থাকবে ততক্ষণ তা হবে কি? অবধারণ। আর এই ভাবনাকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন এভাবে হবে, ফুলটি হয় লাল, কিংবা কোনো বৃত্ত নয় ত্রিভুজ, তখন সেটি হয়ে যাবে বচন। তাহলে বাক্য থেকে বচন হয়েছে কিভাবে? হয়, নয়, এই সংযোজক শব্দগুলি দ্বারা। তাহলে অবধারণকে যখন উদ্দেশ্য, বিধিও, সংযোজক আর তার সঙ্গে থাকে পরিমাণক, এই শব্দগুলি দ্বারা যখন প্রকাশ করা হয় তখন সেটি বচনে রূপান্তরিত হয়। তাহলে যেটা পাওয়া যাচ্ছে যে বচনকে বলা হয় অবধারণের ভাষায় প্রকাশিত রূপ। মানে অবধারণ হলো দুটি ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করা, হয় হ্যাঁ বাচক নাহলে না বাচক। তাহলে দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকে আমরা বচন বলতে পারি। যেমন বোর্ডের সাহায্যে আমি দেখাচ্ছি, তাহলে লক্ষ্য করো, বাঘ হয় হিংস্র প্রাণী, তারপর কোনো মানুষ নয় অমর। তাহলে এই দুটি বচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমটা হয় আছে, এই যে হয়, আর এটা হচ্ছে নয়। তাহলে প্রথমটা হয় আর পরেরটা নয় দিয়ে, অর্থাৎ যে বিষয়টা বোঝাবার চেষ্টা করছি যে এই দুটি ক্ষেত্রে দেখো যে কি হচ্ছে, যে যুক্তিবিজ্ঞানে এই যে হয় আর নয়, এই শব্দগুলো দ্বারা কি করা হচ্ছে? হয় দ্বারা এবং যুক্তিবিজ্ঞানের স্বীকৃতি জানাচ্ছে, আর নয় দ্বারা যুক্তিবিজ্ঞানে অস্বীকৃতি জানাচ্ছে। তাহলে যুক্তিবিজ্ঞানের স্বীকৃতিকে হয় শব্দের দ্বারা এবং অস্বীকৃতিকে নয় শব্দের দ্বারা কিন্তু প্রকাশ করা হচ্ছে। তো বচনের দ্বারা কোনো কিছু ঘোষণা করা হয়, আর তাই আমরা বচন মাত্রই কি হয় সেটি বর্ণনামূলক হয়ে থাকে বা বিবৃতিমূলক বা ঘোষক বাক্য হবে। তাহলে বচন মাত্রই সেটি কি হবে? বর্ণনামূলক বা ঘোষক বা বিবৃতিমূলক বাক্য হবে, এবং সেগুলি সত্য মিথ্যা হতে পারে, এবং সেগুলি হয় দিয়ে অথবা নয় দিয়ে করা হয়ে থাকে। তাহলে বচন মাত্রই কি হবে? যে সেটি সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। কিন্তু
এর আগে যে বিষয়টা বলছিলাম যে প্রশ্নসূচক, বিস্ময়সূচক, আদেশসূচক ইত্যাদি বাক্যের ক্ষেত্রে সত্য মিথ্যার প্রশ্ন ওঠে না, তাই এই জাতীয় বাক্যগুলিকে আমরা বচন বলতে পারি না। কিন্তু ঘোষক বাক্য বা বিবৃতিমূলক বাক্য সত্য মিথ্যা উভয় হতে পারে, তাই তর্কবিদ্যায় ঘোষক বাক্যকেই বচন হিসেবে গণ্য করা হয়ে থাকে। তাহলে তোমরা এই বিষয়টা সব থেকে মনে রাখবা যে সব বাক্যের যে ভাগগুলি আছে, যে প্রশ্নমূলক, আদেশসূচক, অনুরোধসূচক, বিশ্বাসসূচক, বর্ণনামূলক, এইগুলোর মধ্যে সবগুলো থেকে কিন্তু বচন হয় না, একমাত্র বর্ণনামূলক বা ঘোষক বাক্য থেকে কিন্তু বচন হিসেবে গণ্য করা হয়ে থাকে। তাহলে বচনের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পেলাম আমরা, বিষয়টা বোর্ডের সাহায্যে দেখাচ্ছি। এবার দেখো যে বৈশিষ্ট্য দেয়া হলো যে বচন হলো বিবৃতিমূলক বা বর্ণনামূলক। কিভাবে? আমি যে উদাহরণ দিয়েছি ওপরের, যে বাঘ হয় হিংস্র প্রাণী, কোনো মানুষ নয় অমর, এগুলো দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি কিন্তু দেয়া হচ্ছে, আর সে অনুযায়ী এখানে বচন করা হয়েছে এগুলোকে। এবার দেখো দ্বিতীয় বৈশিষ্ট্য, বচন সত্য বা মিথ্যা উভয় হতে পারে, সেটাও কিন্তু দেখে দিচ্ছি। বাঘ হয় হিংস্র প্রাণী, তাহলে দেখো এই হয় শব্দ দ্বারা এখানে সত্য বোঝানো হয়েছে। তারপর কোনো মানুষ নয় অমর, নয় শব্দ দ্বারা মিথ্যা বোঝানো হয়েছে। তাহলে দেখো হয় নয় দিয়ে কিন্তু এগুলোকে প্রকাশ করা হয়েছে। তাহলে বচন হলো বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, বচন সত্য বা মিথ্যা উভয় হতে পারে। মানে বচনের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জানলে, এবং এরপর বচনের গঠন সম্পর্কে জানবো, মানে স্ট্রাকচার অফ প্রপোজিশন। তাহলে বচনের গঠন কিরকম হয়ে থাকে বিষয়টা আমি ছকের সাহায্যে দেখাচ্ছি, বোর্ডের দিকে লক্ষ্য করো। এবার বোর্ডের দিকে তোমরা লক্ষ্য করো যে বচনের গঠন দেওয়া হলো, প্রথমটা হচ্ছে পরিমাণক, দ্বিতীয় হচ্ছে উদ্দেশ্য পদ, তৃতীয় সংযোজক, আর চতুর্থ বিধেয় পদ। এই মূলত 4টি অংশ নিয়ে কিন্তু বচনগুলি গঠিত হয়ে থাকে। এবার একটা একটা করে বিষয়গুলো জানবো যে পরিমাণক বিষয়টা কি। আসলে বচনের পরিমাণ নির্দেশক অংশটিকে কিন্তু পরিমাণক বলা হয়, যেটার দ্বারা পরিমাণ বোঝানো হয়। অর্থাৎ যে অংশটি দিয়ে কোনো বচনের উদ্দেশ্য অংশের, যেমন উদ্দেশ্য অংশে যেটা আছে এখানে দেখো যে মানুষ, এখানে প্রথমটা যে আছে উদ্দেশ্য পদ মানুষ, তাহলে মানুষ কি হচ্ছে এখানে উদ্দেশ্যের অংশের সঙ্গে পরিমাণ বা বিস্তৃতিকে সূচিত করে, তখন সেটাকে বচনের পরিমাণক বলে। তাহলে বচনের পরিমাণকগুলি কেমন হয়ে থাকে? সেগুলি সকল দিয়ে হতে পারে, কোনো দিয়ে হতে পারে, কোনো দিয়ে হতে পারে। এই শব্দগুলি কোনো একটি দ্বারা বচনের পরিমাণ কিন্তু নির্দেশ করা হয়ে থাকে, আর এগুলিকে ওই জন্য বলা হয় পরিমাণক বা মানক। তো সাধারণত বচনের পরিমাণ নির্দেশগত শব্দ দিয়ে নিরপেক্ষ বচন শুরু হয়, আর তাই পরিমাণ বা পরিমাণক হলো বচনের প্রথম অংশ। আর দেখো তোমরা পরিমাণকটা প্রথমই আছে, এই যে সকল, তারপর কোনো, আবার কোনো দিয়ে হতো, তাহলে সকল মানুষ হয় মরণশীল, তাহলে পরিমাণকটা হচ্ছে সকল, সকলকে বোঝাচ্ছে, মানুষ জাতি সকলকে বোঝাচ্ছে, তাহলে এই যে সকলটা দ্বারা সকলকে বোঝাচ্ছে সেটাই কিন্তু পরিমাণ। আবার এখানে তো কোনো মানুষ নয় অমর, তাহলে সমস্ত মানুষকে কিন্তু বোঝাচ্ছে, কোনো মানুষ নয় অমর, তাহলে কোনো দ্বারাও কিন্তু বোঝাচ্ছে মানুষকে, উদ্দেশ্য পদকে। তাহলে দেখো যে বিষয়টা বোঝানো হচ্ছে যে সকল, কোনো, তো এগুলির দ্বারা কিন্তু পরিমাণ বোঝাচ্ছে, এই জন্য এগুলোকে বলা হয় পরিমাণক। এরপরে যে বিষয়টা বোঝানোর যে উদ্দেশ্য পদ সম্পর্কে আগেও আলোচনা করলাম, যে বচনের যে পদ সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকেই কিন্তু উদ্দেশ্য পদ বলে। আবার বচনের ক্ষেত্রে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটা কিন্তু উদ্দেশ্য পদ। তো উদ্দেশ্য পদ হলো বচনের কিন্তু দ্বিতীয় অংশ, এবং সেটা কোন জায়গায় স্থান লাভ করে পরিমাণকের পরেই কিন্তু তার অবস্থান থাকে। এখানে সেটাই হয়েছে, এটা পরিমাণক, তারপরে যেটা থাকছে মানুষ, সকল পর মানুষ, এই মানুষটা কিন্তু এখানে উদ্দেশ্য পদ। তাহলে বচনের যে দ্বিতীয় অংশ থাকে 4টে অংশের মধ্যে দ্বিতীয় অংশটি হচ্ছে উদ্দেশ্য পদ, আর প্রথম অংশ পরিমাণক, সেটা হয়েছে। তৃতীয় অংশ হচ্ছে সংযোজক। এবার বিষয়টা জানা দরকার যে সংযোজক কাকে বলে, যে শব্দের দ্বারা উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে সংযোগ স্থাপন করা হয়। এই যে উদ্দেশ্য পদ মানুষ আর বিধেয় পদ মরণশীল প্রাণী, উদ্দেশ্য পদ মানুষ, বিধেয় পদ অমর, তাহলে এই মানুষ আর মরণশীল প্রাণীর মধ্যে, আর এই যে মানুষ আর এই অমরের মধ্যে কি হচ্ছে
সম্পর্ক তৈরি করছে বা একটা সংযোগ স্থাপন করছে এই দুটোর মধ্যে। এই সংযোগ স্থাপন করা হয় বলে এগুলোকে বলা হয় সংযোজক। তো এই সংযোজক কোনো পদ নয়, কিন্তু এটি একটি শব্দ মাত্র। আর সংযোজক হলো বচনের, আমরা বললাম যে তৃতীয় অংশ, যা বচনের উদ্দেশ্য পদের পরেই কিন্তু বসে, মানে তৃতীয় স্থান অধিকার করে। তাহলে সংযোজকগুলি হয় অথবা নয় দিয়ে কিন্তু হয়ে থাকে। আর সেটা দেখালাম, এই যে হয় আর নয়, এগুলোকে সবসময় সংযোজক বলা হয়, কেননা এগুলির দ্বারা দুটি পদের মধ্যে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে সংযোগ স্থাপন করছে। দেখো, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মাঝখানে, উদ্দেশ্য পদ বিধেয় পদ এর মাঝখানে আছে হয় নয়, সংযোগ স্থাপন করছে, এগুলোকে এই জন্য বলা হয় সংযোজক। আর সব শেষে মানে চতুর্থ পর্যায়ে, অর্থাৎ শেষ পর্যায়ে কিন্তু থাকছে বিধেয় পদ। আসলে যাকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় সবটাই কিন্তু বিধেয় পদের মধ্যে পড়ে। তো বচনের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে উদ্দেশ্য পদ সম্পর্কে যা আমি স্বীকার করছি অস্বীকার করছি, প্রথম বাক্যে দেখো সকল মানুষ হয় মরণশীল, স্বীকার করা হয়েছে। দ্বিতীয় বাক্য কোনো মানুষ না অমর, এখানে অস্বীকার করা হয়েছে। তাহলে এই যে স্বীকার অস্বীকার করার মধ্যে যে বিষয়টা থাকছে সেটাই কিন্তু বিধেয় পদ হিসেবে গণ্য হচ্ছে। তাহলে বিধেয় পদ বচনের চতুর্থ অর্থাৎ শেষ অংশে স্থান লাভ করছে। তাহলে এখানে যে বিষয়টা পাওয়া গেল যে সকল মানুষ হয় মরণশীল, তাহলে সকলটা হচ্ছে পরিমাণক, উদ্দেশ্য পদ মানুষ হয়টা সংযোজক, বিধেয় পদ মরণশীল প্রাণী। আবার একই রকম ভাবে কোনোটা দ্বারা পরিমাণ বোঝাচ্ছে, সবাই নয় কিন্তু কোনো, তারপর উদ্দেশ্য পদ এখানে মানুষ, সংযোজক নয়, বিধেয় পদ অমর। এই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে। তাহলে যেটা পাওয়া যাচ্ছে যে নিরপেক্ষ বচনের চারটি অংশ এইভাবে পরপর সাজাতে হবে, কখনোই উল্টো পাল্টা ভাবে কিন্তু সাজানো যাবে না, তাহলে কিন্তু সেটাকে আমরা বচন বলতে পারবো না। তবে বিশিষ্ট বচন গঠনের সময় পরিমাণক ব্যবহার করা যাবে না। নিরপেক্ষ বচনের ক্ষেত্রে এই চারটি অংশকে এইভাবে পরপর সাজানো হয়, কিন্তু বিশিষ্ট বচনের ক্ষেত্রে পরিমাণক ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে বচনের তিনটি অংশ থাকবে, অর্থাৎ তখন হয়ে যাবে একটি অংশ বাদ চলে যাবে। কিভাবে, বিষয়টা ছকের সাহায্যে দেখাবার চেষ্টা করছি। তাহলে দেখো, যে নিয়মটা দেখানো হলো, এর আগের যে নিয়মটা দেখাচ্ছিলাম ওটা আদর্শ নিরপেক্ষ বচনের গঠন। এবার যেটা দেখাচ্ছি বিশিষ্ট বচনের গঠন। তো এক বা একাধিক ব্যক্তি হয় না, তবে এক ব্যক্তিবাচক বা বিশিষ্ট বচনের ক্ষেত্রে কিন্তু পরিমাণক অংশটি থাকছে না। এখানে দেখো, প্রথম অংশ যেটা ছিল আদর্শ নিরপেক্ষ বচনের পরিমাণক যে অংশ, সেটা কিন্তু এখানে নেই, সেটাকে তুলে দেওয়া হয়েছে। যে তিনটি অংশ হয়েছে এখানে টোটাল, প্রথমটা হয়েছে উদ্দেশ্য পদ, দ্বিতীয় হচ্ছে সংযোজক, তৃতীয় পদ হচ্ছে এখানে বিধেয় পদ। তাহলে দেখো, উদ্দেশ্য পদ সৌরভ, সংযোজক হয়, আর বিধেয় পদ এমন ব্যক্তি যে ক্রিকেট খেলে। তাহলে যদি এমন, এখানে কি ছিল যে একটি বাক্য ছিল সৌরভ ক্রিকেট খেলে, এটা একটা বাক্য। এই বাক্য থেকে যখন আমরা বচন গঠন করব তখন কিন্তু সৌরভ ক্রিকেট খেলে, এটা এই বাক্য থেকে বচন করছি, তাই কিন্তু এখানে পরিমাণক বিষয়টা পাচ্ছি না বলেই এটাকে বিশিষ্ট বচন হিসেবে দেখা হচ্ছে বা ব্যক্তিবাচক বচন হিসেবে দেখা হচ্ছে। ওই কারণে এখানে যেটা করা হয়েছে যে পরিমাণক অংশটাকে বাদ দিয়ে বচন গঠন করা হয়েছে। তাই দেখো, পরিমাণক অংশ নেই, উদ্দেশ্য, সংযোজক, বিধেয় এই তিনটি অংশকে ভাগ করা হয়েছে, অর্থাৎ বলা হচ্ছে যে সৌরভ হয় এমন ব্যক্তি যে ক্রিকেট খেলে। এবার বচনের গঠন সম্পর্কে নিশ্চয় তোমরা ভালোভাবে বুঝতে পারলে। এবার বচনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। তাহলে বচনের স্বরূপ জানতে গিয়ে যে বৈশিষ্ট্যগুলি আমরা পেলাম, তাহলে বচন হলো অবধারণের ভাষায় প্রকাশিত রূপ। তারপরে বচনের মাধ্যমে কি হচ্ছে, দুটি পদের মধ্যে কোনো সম্বন্ধের স্বীকার বা অস্বীকার করা হয়, তাহলে এটা একটা বৈশিষ্ট্য। বচন হলো বিবৃতিমূলক বাক্য, অন্যান্য বাক্য ক্ষেত্রে কিন্তু বচন হয় না, একমাত্র বিবৃতিমূলক বা বর্ণনামূলকের ক্ষেত্রে হয়, তাই বচন হলো বিবৃতিমূলক বাক্য। তাই বচন বলতে বাক্য বোঝায়, কিন্তু যে কোনো বাক্যই বচন হয়, একমাত্র বিবৃতিমূলক বাক্যকে কিন্তু বচন বলা হয়। আর বচন সত্য আর মিথ্যা উভয় হতে পারে, তাহলে বচনের ধর্ম হলো সত্য বা মিথ্যা হওয়া। আর বচন দিয়ে কিন্তু যুক্তি গঠিত হয়, তাই বচনই হলো যুক্তির অঙ্গ বা অংশ। তাহলে এই বৈশিষ্ট্যগুলি তোমাদেরকে মনে রাখতে হবে, এবং এগুলো বচন সম্পর্কে, স্বরূপ সম্পর্কে জানলে কিন্তু এগুলো বৈশিষ্ট্যগুলি আমরা লাভ করি।
এবার সংযোজকের স্বরূপ সম্পর্কে জানবো, যে সংযোজক বিষয়টা কি। এরকম এই বিষয় নিয়ে আলোচনা করলাম, এর সম্পর্কে আরো ডিটেলসে আলোচনা করছি। এবার যে শব্দ বচনের উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে একটি সম্বন্ধ স্থাপন করে তাকেই সংযোগ বলে। আমি বোর্ডের সাহায্যে বিষয়টা বোঝাবার চেষ্টা করছি। তাহলে দেখো যে বিষয়টা দেখানো হচ্ছে যে সংযোজক, যে শব্দ বচনের উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মধ্যে একটি সম্বন্ধ স্থাপন করে, যে শব্দ বচনের উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মধ্যে একটি সম্বন্ধ স্থাপন করে তাকে সংযোগ বলে। এবার এটা কি, এটা হচ্ছে উদ্দেশ্য পদ আর এটা হচ্ছে বিধেয় পদ। তাহলে এটা উদ্দেশ্য আর এটা বিধেয়, এর মাঝখানে আছে হয়, এটা হচ্ছে উদ্দেশ্য পদ বৃত্ত, আর এটা হচ্ছে বিধেয় পদ, এর মাঝখানে আছে নয়। তাহলে দেখো যে শব্দ বচনের উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মধ্যে একটি সম্বন্ধ স্থাপন করে বা উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে একটা সংযোগ স্থাপন করছে, দেখো হয় দিয়ে নয় দিয়ে, এটাকে কিন্তু বলা হয় সংযোজক। তাহলে এই সংযোজকগুলি মূলত হয়, নয়, হই, নই, হও, নও, হন, নন ইত্যাদি শব্দ দিয়ে কিন্তু বোঝানো হয়ে থাকে। আর সেটাই করেছি, প্রথমত হয় দিয়ে করেছি, নয় দিয়ে করেছি, এবার অনেক সময় হই, নই, হও, নও, নন এগুলো দিয়েও কিন্তু হয়ে থাকে। তাহলে সংযোজক সম্পর্কে বুঝতে পারলে এবং সংযোজকের যে বৈশিষ্ট্যগুলি পাচ্ছি, তাহলে যে সংযোজক কোনো পদ নয় কিন্তু, যেমন উদ্দেশ্য পদ বিধেয় পদ এরকম হয়, কিন্তু এগুলো পদ নয়। তাই ওখানে বলা হচ্ছে সংযোজক কোনো পদ নয়, উদ্দেশ্য ও বিধেয় পদের সংযুক্ত প্রকাশক একটি শব্দ মাত্র। তাহলে হয় নয় এক একটা শব্দ, পদ নয়। এগুলোর কাজ কি, শুধুমাত্র উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে সংযোগ স্থাপন করে। যেমনটা ওই ইংরেজির ক্ষেত্রে দেখেছি যে বিভাব যেগুলো অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওই সেম কাজ কিন্তু এখানে হয় নয় দিয়ে হচ্ছে। আবার সংযোজক, দেখো সংযোজক সবসময় হওয়া ক্রিয়ার বর্তমান কালের রূপ হবে। কেমন, প্রথমে একটি বাক্য দেখো, বাক্যের মধ্যে কি বলা হচ্ছে, বাক্যের মধ্যে যদি অতীত বা ভবিষ্যৎকালের কোনো ইঙ্গিত থাকে, যে উদাহরণ দিয়েছে বাক্য অতীতকালের কথা, রবীন্দ্রনাথ বিশ্বকবি ছিলেন, অতীতকাল। তাহলে যে বাক্যে অতীতকাল এবং ভবিষ্যৎকালের মধ্যে কি থাকে, যে একটা ইঙ্গিত থাকে, এবং তাহলে সেইখানে কি হচ্ছে, বিধের সঙ্গে যুক্ত করে বচনকে গঠন করতে হবে। বিধের সঙ্গে যুক্ত করে বচনকে কিভাবে গঠন করব, একটা উদাহরণ দিয়েছি আমি, যে বাক্য রবীন্দ্রনাথ বিশ্বকবি ছিলেন, এটা একটা অতীতকালের বাক্য, কিন্তু এই বাক্যটি যদি আমি বচনে পরিণত করি তাহলে কি করা হয়েছে, রবীন্দ্রনাথ হন এমন ব্যক্তি যিনি বিশ্বকবি ছিলেন, এইভাবে। তাহলে যে বিষয়টা বোঝানো হচ্ছে যে যদি বাক্যের মধ্যে যদি অতীত বা ভবিষ্যৎকালে কোনো ইঙ্গিত থাকে তাহলে তাকে বিধের সঙ্গে, বিধের সঙ্গে মানে এই যে রবীন্দ্রনাথ বিশ্বকবি ছিলেন, তাহলে দেখো এই ছিলেনের সঙ্গে বিশ্বকবি ছিলেন, বিশ্বকবি ছিলেন এর সঙ্গে বিধের সঙ্গে যুক্ত করে বচন গ্রহণ করতে হবে। কিভাবে, রবীন্দ্রনাথ হন এমন ব্যক্তি যিনি বিশ্বকবি ছিলেন, এইভাবে। এর পরের বৈশিষ্ট্যগুলি দেখাচ্ছি। সংযোজক, দেখো এবার গ নম্বর, সংযোজককে সবসময় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হয়। যেমন যদি বলি বৃত্ত গোলাকার, এটি কিন্তু একটি বাক্য, কিন্তু এখানে হয় শব্দ কিন্তু এখানে নেই, হয় সংযোজক এখানে নেই, কিন্তু তবুও এটা ব্যাকরণসম্মত বাক্য। যেমন বৃত্ত গোলাকার, এটা বাক্য, কিন্তু এখানে বচন করলে কি হবে, বৃত্ত হয় গোলাকার। তাহলে হয়টা সবসময় কি হচ্ছে, সুস্পষ্টভাবে উল্লেখ করছে কোনো বাক্যকে। আর ঘ নম্বর দেখো, সংযোজক সদর্থক নর্থক উভয় হতে পারে। কিভাবে, পৃথিবী হয় গোলাকার, তাহলে হয় সদর্থক, তাহলে এটা সদর্থক বচন, কোনো বৃত্ত নয় ত্রিভুজ, তাহলে নয় আছে, তাহলে হয় নয়, হয়টা সদর্থক, নয়টা নর্থক। তাহলে যেটা পেলাম, সংযোজক সদর্থক ও নর্থক উভয় হতে পারে, আর হয়েছে তাই। এবং তারপরে দেখো নিশ্চয়ত্বক শব্দগুলি, নিশ্চয়ত্বক শব্দ মানে সম্ভবত, অবশ্য, নিশ্চয়, এগুলো এই সংযোজকের অংশ নয়। এই যে সম্ভবত, অবশ্যই, নিশ্চয়, এগুলো সংযোজকের অংশ নয়। যেমন বাক্য
যে একটা বাক্য দিচ্ছে, দেখো 2 আর 2 অবশ্যই 4 হবে, এটা একটা বাক্য, বচন নয়। এবার এটাকে বচনে পরিণত করলে কি হবে? 2 আর 2 সংখ্যা হয় এমন যাদের যোগফল অবশ্যই 4 হবে। তাহলে বিষয়টা ভালো করে বোঝো যে নিশ্চয়তার শব্দগুলি যেগুলো বললাম, সম্ভবত, অবশ্য, নিশ্চয়, এগুলো কিন্তু সংযোজকের অংশ নয়। এগুলির কোনোটি বাক্যের সঙ্গে যদি থাকে, যেমন বাক্যের সঙ্গে আছে, প্রথম বাক্য দেখো 2 আর 2 অবশ্যই 4 হবে, তাহলে এই অবশ্যই, এই যে অবশ্য নিয়ে দেখাচ্ছে এখানে অবশ্যই, তাহলে এই অবশ্যই নিশ্চয়তার শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে তার সংযোজক সঙ্গে যুক্ত হবে না, কি হবে? সেটি বিধের সঙ্গে যুক্ত হবে। দেখো এখানে কিন্তু সেটাই হচ্ছে যে 2 আর 2 সংখ্যা হয়, হয় এটা সংযোজক, তাহলে এর সঙ্গে কিন্তু যুক্ত হয়নি, নিশ্চয়টা হয়েছে কোথায়? ওই বিধের সঙ্গে, এমন যাদের যোগফল অবশ্যই 4 হবে, তাহলে বিধের সঙ্গে যুক্ত হয়েছে, এটা বলা হচ্ছে। তাহলে সংযোজকের যে বৈশিষ্ট্যগুলি পেলাম, তাহলে এখান থেকে যে বিষয়টা জানা যাচ্ছে যে প্রত্যেকটি নিরপেক্ষ বচনে বিধেয়টি কি হচ্ছে? উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার করছে, এবং সেই স্বীকৃতি বা অস্বীকৃতির স্বীকৃতি যে বিষয়, সেটাকে কিন্তু আমরা সংযোগ বলছি, যে হয় অথবা নয়, এগুলো কিন্তু এক একটা সংযোগ। যদি বলি প্লেটো হন দার্শনিক, তাহলে হন যে শব্দটা বলছি আমি, এটাই কিন্তু একটা সংযোজক। তারপরে সোনা নয় কম দামি ধাতু, তাহলে সোনা নয় কম দামি ধাতু, তাহলে নয় যেটা বলছি এটা কিন্তু একটা সংযোজক। তাহলে যে বিষয়টা পাওয়া যাচ্ছে সংযোজকের কাজগুলি কি কি? তাহলে সংযোজকের প্রধান কাজ হচ্ছে উদ্দেশ্য এবং বিধকে সংযুক্ত করা। যেমন দেখো এটা উদ্দেশ্য আর এর বিধ, এটাকে সংযুক্ত করেছে হয় দিয়ে, এটা উদ্দেশ্য বৃত্ত আর এর বিধ ত্রিভুজ, নয়টা সংযুক্ত করেছে, দেখি হয়েছে কোনো বৃত্ত নয় ত্রিভুজ, পৃথিবী হয় গোলাকার। তাহলে যেটা পাওয়া যাচ্ছে যে সংযোজকের প্রধান কাজ উদ্দেশ্য এবং বিধ পদকে সংযুক্ত করা, এবং উদ্দেশ্য এবং বিধ পদের মধ্যবর্তী যে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক সম্বন্ধ, সেটাকে প্রকাশ করা। স্বীকৃতি মানে হয় দ্বারা স্বীকৃতি, নয় দ্বারা অস্বীকৃতি, তাহলে স্বীকৃতি অস্বীকৃতি প্রকাশ করাও কিন্তু সংযোজকের একটা কাজ। আর আরেকটা কাজ হচ্ছে বাক্য বচনের মধ্যে পার্থক্য নির্দেশ করার ক্ষেত্রেও কিন্তু সাহায্য করে। দেখো বাক্য আর বচন কিভাবে পার্থক্য করব? যদি এখানে এটা থাকতো যে পৃথিবী গোলাকার, এটা বাক্য, বচন নয়, যখনই হয়টা যুক্ত করছি তখন এটা হয়ে যাচ্ছে বচন। তবে কোনো এখানে বৃত্ত ত্রিভুজ যদি বলা থাকতো তাহলে এটা বাক্য ছিল, তাহলে এখানে যখন নয় যুক্ত হয়ে গেছে তখন এটা বচন হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে বাক্য আর বচনের মধ্যে একটা পার্থক্য নির্দেশ করার ক্ষেত্রেও কিন্তু সাহায্য করছে এই সংযোজক, মানে সংযোজক হচ্ছে হয় অথবা নয়। এবার বাক্য আর বচনের মধ্যে পার্থক্যগুলি আমরা জানব। তাহলে যে বৈশিষ্ট্যটা দেওয়া হয়েছে দেখো, যে বলা হচ্ছে বাক্য মাত্রই সত্য বা মিথ্যা বলে গণ্য হয় না, কিন্তু বচন মাত্রই সত্য বা মিথ্যা হবে। বিষয়টা বুঝতে হবে। বাক্য সম্পর্কে জানা দরকার যে বাক্য, ব্যাকরণের বাক্য মূলত আমরা জানি যে 5 প্রকার, যেটা একটা বলা হয় নির্দেশক বাক্য, যে বা বর্ণনামূলক বাক্য যেগুলো পাই, তারপরে জিজ্ঞাসামূলক বাক্য, আদেশমূলক বাক্য, ইচ্ছামূলক বাক্য, বিস্ময়সূচক বাক্য। তো এই 5 প্রকার বাক্যের মধ্যে কেবলমাত্র বিবৃতিমূলক বাক্য বা ওই যে ঘোষক বলছে ওই বাক্যকে যুক্তিবিজ্ঞানে বচন হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। বাদ বাকি যে 4টে থাকছে, অর্থাৎ জিজ্ঞাসামূলক, আদেশমূলক, ইচ্ছামূলক, বিস্ময়সূচক, এগুলোতে কিন্তু বচন গঠিত হয় না। কি কারণে? কেননা একমাত্র ঘোষক বাক্যই সত্য বা মিথ্যা বলে গণ্য হতে পারে, কিন্তু অন্য যে 4 প্রকার বাক্য আছে এগুলোর ক্ষেত্রে কিছু ঘোষণা করা হয় না বলে এগুলো সত্য মিথ্যার কোনো প্রশ্নই ওঠে না। যদিও অবশ্যই এগুলোকে যুক্তি বিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করা যায়, তবুও যে বিষয়টা এখানে পাওয়া যাচ্ছে বাক্য মাত্রই সত্য বা মিথ্যা বলে গণ্য হয় না। যেমন এটা প্রশ্নমূলক বাক্য, তুমি কি ফুটবল খেলো? তাহলে বাক্য মাত্রই সত্য বা মিথ্যা বলে গণ্য হয় না, এখানে সেটাই দেখানো হয়েছে যে তুমি কি ফুটবল খেলো, এটা সত্য মিথ্যা আমি কি করে বুঝবো? কিন্তু বচন মাত্রই সত্য বা মিথ্যা হবে। যেমন মিলি হয় ভালো মেয়ে, তাহলে এখানে যেটা পাওয়া যাচ্ছে এখান থেকে যে সত্য বা মিথ্যা কিন্তু এখান থেকে প্রকাশ পাচ্ছে। সেই বিষয়টা আমি বোঝাবার চেষ্টা করছি যে
যে সব সময় কি হচ্ছে, বর্ণনামূলক বাক্যগুলি থেকে বচন গঠিত হচ্ছে এবং বাক্যটি কি সত্য বা মিথ্যা এগুলো সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে এরপরে যে দ্বিতীয় বৈশিষ্ট্য পাওয়া যায় সে সম্পর্কে আলোচনা করছে, পরের দিকে লক্ষ্য করো। এবার লক্ষ্য করো, বাক্যের দুটি অংশ থাকে কিন্তু বচনের চারটি অংশ থাকে। উদাহরণ, বাক্য বৃত্ত গোলাকার, এটা একটি বাক্য, বচন নয়। তাহলে বাক্যের দেখো দুটি অংশ, উদ্দেশ্য আর একটা বিধেয়, একটা উদ্দেশ্যপদ বিধেয়পদ। তাহলে বাক্যের দুটি অংশ থাকে কিন্তু বচনের চারটি অংশ। যেমন ওই বাক্যটাকে বচনে পরিণত করলে এরকম হবে, সকল বৃত্ত হয় গোলাকার। তাহলে এই বচনের ক্ষেত্রে দেখো, এটা সকলটা পরিমাণক একটা অংশ, বৃত্তটা উদ্দেশ্য দুটো অংশ, হয়টা সংযোজক তিনটে অংশ, আর গোলাকার বিধেয়পদ চারটে অংশ। তাহলে বাক্যের দুটি অংশ থাকে এবং বচনের চারটি অংশ থাকে। তাহলে এদিক থেকেও পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। এর পরের বৈশিষ্ট্যগুলি দেখাচ্ছি। এবার দেখো যে একটি ব্যাকরণ সম্মত বাক্য অতীত, বর্তমান ও ভবিষ্যৎ যে কোনো কালের হতে পারে। এখানে উদাহরণ দিয়েছি, দেখো নেতাজি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, এটা অতীতকালে করা হয়েছে উদাহরণ দিয়ে। তাহলে একটি ব্যাকরণ সম্মত বাক্য, এই যে বাক্য, এই বাক্যটা অতীতকালে আছে। তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ যে কোনো কালের হতে পারে, কিন্তু বচন সবসময় হওয়া ক্রিয়ার বর্তমান কালের আকার হবে। যেমন নেতাজি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, এটা অতীতকালের বাক্য আছে, কিন্তু এখানে বচনে পরিণত করলে হবে এরকম, নেতাজি হন এমন ব্যক্তি যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এই হন শব্দ দিয়ে কিন্তু আমরা এটাকে বচনে পরিণত করছি এবং এটি হয়ে যাচ্ছে একটি কি বর্তমান কালের রূপ বা বর্তমান কালের আকার, এটা বোঝানো হচ্ছে। এর পরের বৈশিষ্ট্য যেটি পাওয়া যায় সেটা দেখো। এবার দেখো 4 নম্বর বৈশিষ্ট্য যেটা দিয়েছি, বাক্যে সকল সময় গুণ ও পরিমাণ উল্লেখ থাকে না। দেখো মানুষ মরণশীল, এখানে কিন্তু গুণ বা পরিমাণ কিন্তু নেই, কিন্তু কি আছে, বচনে গুণ ও পরিমাণ উল্লেখ করতেই হয়। বচন, এটাকে বচন পরিণত করে দেখা যাচ্ছে, সকল মানুষ হয় মরণশীল। তাহলে এই সকলটা হচ্ছে পরিমাণ বোঝাচ্ছে, পরিমাণক। তাহলে বচনে পরিমাণক থাকছে, বাক্যে সবসময় পরিমাণক না থাকতেও পারে। এবার দেখো নর্থক বাক্যের নর্থক চিহ্নটি বিধের অংশ হিসেবে গণ্য হয়, কিন্তু বচনের ক্ষেত্রে নর্থক চিহ্নটি সংযোজকের অংশরূপে গণ্য হয়। তাহলে বিষয়টা দেখা যাচ্ছে যে নর্থক বাক্যের নর্থক চিহ্নটি বিধের অংশ হিসেবে গণ্য হয়। এখানে দেখো বই কখনো পেন হতে পারে না। তাহলে এখানে বলা হচ্ছে নর্থক বাক্য, এটা নর্থক বাক্যের নর্থক চিহ্নটি, এই যে না চিহ্ন